This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সে কেলেঙ্কারিয়াস কাণ্ড, তাই না? সর্বশক্তিমান ফুয়েরার হিটলারকে স্রেফ সার্কাসের ক্লাউন বানিয়ে ছেড়েছিলেন চার্লস চ্যাপলিন। আপনারা জানেন চার্লি চ্যাপলিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর 2-3 সপ্তাহের মধ্যেই চ্যাপলিন ওই দ্য গ্রেট ডিক্টেটরের শুটিংটা শুরু করেছিলেন। আর সিনেমাটা যখন মুক্তি পেল, মানে 1940-এর ওই অক্টোবরে, তখন তো অর্ধেক ইউরোপ হিটলারের বুটের তলায় চলে গেছে। এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে গোটা বিশ্ব কী দেখলো হিটলার আর মুসোলিনির আদলে দুটো চরিত্র, হিঙ্কেল আর নাপালোনি, যারা সেলুনে গেলে ওই পাশাপাশি যেরকম সেলুনের চেয়ারে যেরকম থাকে না, ওই রকম চেয়ারে বসে লিভার ঘুরিয়ে একে অন্যকে ছাড়িয়ে ওপরে উঠে যাওয়ার চেষ্টা করছে। শেষ পর্যন্ত ওই লিভারের প্যাঁচ কষে চেয়ার ভেঙে মাটিতে আছাড় খাচ্ছে। চ্যাপলিন বুঝিয়েছিলেন এই ডিক্টেটররা, মানে ক্ষমতাশালী শাসকরা আর কি, তারা আসলে নেহাতি ছোটোখাটো মাপের মানুষ, ভীতু কিন্তু মেগালোম্যানিয়াক। আর তাই পৃথিবীশুদ্ধ লোককে ভয় খাওয়ানো মহান ডিক্টেটর ওই বেলুনের গ্লোব নিয়ে লোফালোফি খেলতে খেলতে যখন সেটা ফটাস করে ফাটিয়ে ফেলে, তখন বাচ্চাদের মতোই, একদম ছোট্ট বাচ্চাদের মতোই প্যাঁচ প্যাঁচ ফোঁত ফোঁত করে কান্না জোরে। চ্যাপলিন তো এটাই চাইতেন। তিনি কি চাইতেন জানেন? এই ক্ষমতাকে যতটা পারো হাস্যকর, লেজে গোবরে করে একটা ভাঁড় বানিয়ে দাও, ওর ফোলানো ফাঁপানো পাবলিক ইমেজে জাস্ট হাওয়া বার করে দাও, তাহলেই দেখবে লোকজন আর ভয় পাবে না। এখন চার্লি নেই, কী হয়েছে তাতে? আমাদের আর কষ্ট করে ওই মহান ক্ষমতাধরদের তাদের তো ওই বেলুনে আস্তে করে চিমটি কাটা বা ওই ছুঁচ ফোটানোর দরকার পড়ে না। ওই মহান ক্ষমতাধররা যে আসলে ফোলানো ফাঁপানো বেলুন, তাদের ভয়ে যে সাধারণ মানুষের সিটিয়ে থাকার কোনো দরকার নেই, সেটা বোঝানোর দরকার নেই কেন? কারণ নেতারা তো আছেন, চোখ বন্ধ করে তাদের ওপর ভরসা রাখতে পারেন। দায়িত্ব নিয়ে বলছি, বিশ্বাস করুন, ভুলে যান জীবনে কমিক রিলিফ বলে কোনো বস্তুর অভাব আছে। শুধু নেতাদের দিকে তাকান, ভয়ও ভুলে যাবেন, দুঃখ দুর্দশা আর ওই মন খারাপ সব ভুলে গিয়ে অনাবিল আনন্দ পাবে। হাতে চেয়ার, ভেংচি কাটছেন জাস্টিন ট্রুডো। কানাডার বিদায়ী প্রধানমন্ত্রীর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চেয়ারের প্রতি এত লোভ, চেয়ার নিয়ে বাড়ি যাচ্ছেন একটা দেশের প্রধানমন্ত্রী। এমন সব কমেন্টে সোশ্যাল মিডিয়া ছয়লাভ। ট্রুডো কেন লোক হাসালেন? 10 বছর কানাডার প্রধানমন্ত্রী ছিলেন। বিদায় পর্বে ট্রুডোর ছবি ক্যামেরাবন্দি, 2 হাতে তুলে ধরা চেয়ার, ভেংচি কাটছেন। প্রধানমন্ত্রীর কুর্সি হাতে পার্লামেন্ট ছাড়া সিন যতই বেনজির হোক, কানাডায় এটাই বাস্তব। মেয়াদ শেষ হলে কানাডার সাংসদরা যে চেয়ারে বসতেন, পার্লামেন্ট থেকে সেটাকে তুলে বাড়ি নিয়ে চলে যান। নতুন সাংসদের জন্য আসে নতুন চেয়ার। ট্রুডো সেই ট্র্যাডিশন ফলো করেছেন মাত্র। তবে জিভ কেটে লোক হাসানোটা, ওটা ফাউল। ওই ট্রুডোর শাসনের শেষ দিকেই ভারতের সাথে কানাডার সম্পর্কটা একদম তলানিতে এসে ঠেকেছিল। ওই কানাডার খানিজস্থালী জঙ্গি হরদীপ সিং নিজ্জর, সে খুন হওয়ার পর ট্রুডোর হঠাৎ করে ধারণা হয়ে গেছিল তার দেশে আশ্রিত ওই জঙ্গি নেতার খুনে নিজ্ঞাত ভারতের যোগ আছে। সেই শুরু। ভারতকে সন্দেহের চোখে দেখতে দেখতে নিজের পায়ে যে কখন কুরুল মেরে বসেছিলেন ওই কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী, টেরও পাননি। বাণিজ্যিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল, কারণ ভারতের সাথে ব্যবসা হচ্ছিল না। আর ভারতের সঙ্গে ব্যবসা করতে না পারলে কানাডার কত ক্ষতি জানেন? ট্রুডো বুঝেছিলেন কি বোঝেননি আমরা জানি না, কিন্তু ট্রুডোর পর যিনি ওই কানাডার প্রধানমন্ত্রী হতে চলেছেন, সেই মার্ক কার্ড পরিষ্কার বুঝেছেন, বিলক্ষণ বুঝেছেন। তার কথাতেই সেটা পরিষ্কার। কারণ তো বলেছেন যে কোনো মূল্যে তিনি ভারতের সাথে সম্পর্ক মেরামত করতে চান, এবং নিজের আগ্রহ বোঝাতে ওই কানাডার ভাবী প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সমালোচনা শুদ্ধ করে বসেছেন। বলেছেন আমেরিকা যেভাবে কানাডা এবং ভারতের ওপর শুল্ক নীতি চাপাচ্ছে, সেটা ঠিক হচ্ছে না।
মানে কানাডার নতুন প্রধানমন্ত্রী কার্নে ভারতের সাথে এক সারিতে বসে ভারতের বন্ধু হতে চাইছেন। ট্রুডোর উল্টো পথে চলে পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছেন। দেখুন, প্রায়শ্চিত্ত তো করতে হবেই। কানাডা নামক দেশটা তো এখন আর কার্নের কাঁধে না, তিনি তো ওই ট্রুডোর চেয়ারে বসে নেই, সুতরাং ভাবনা চিন্তা তো উল্টো হবেই। হ্যাঁ, তিনি ট্রুডোর মতোই প্রধানমন্ত্রী, কিন্তু চেয়ারটা আলাদা। ওই যে বললাম, ট্রুডো নিজের চেয়ারটা নিয়ে তো কেটে পড়েছেন, তাই এ চেয়ার সে চেয়ার নয়। দেখুন, চেয়ার যে চিরস্থায়ী নয়, চেয়ারের জন্য যে কোনো চিরস্থায়ী বন্দোবস্ত করা যায় না, সেটা নেতারা মনে রাখেন কি? অধিকাংশ সময়ই রাখেন না, কিন্তু আজকে সেটা আমাদের বুঝিয়েছেন আমাদেরই মুখ্যমন্ত্রী। বিধানসভার অধিবেশনে বলতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে চেয়ার সেটা কিন্তু সবার জন্য চিরস্থায়ী নয়। চেয়ারের জন্য এমন কিছু করা উচিত না যাতে দেশ ভাঙে। চেয়ারের কি অসীম ক্ষমতা ভাবুন তো। কানাডা, ভারত, পশ্চিমবঙ্গ হলো তো সব এক মুহূর্তের মধ্যে সবাইকে কীরকম একটা ব্র্যাকেটের মধ্যে এনে দিল তো। সে যাই হোক, দেখুন, চেয়ার নিয়ে মুখ্যমন্ত্রীর এই যে সতর্ক বার্তা, চেয়ার চিরস্থায়ী নয়, চেয়ারের জন্য এমন কিছু করবেন না যাতে দেশ ভেঙে যায়, এগুলো কার উদ্দেশ্যে? এটাই তো আসল প্রশ্ন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কারোর নাম করেননি, তা বলে আমাদের অন্ধকারে হাতড়ে বেড়ানোরও কি কোনো দরকার আছে? নেতারা থাকতে তো নয়। আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে, যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন। আপনি লোকসভা ভোটে আমার এলাকায় দাপিয়ে বেরিয়েছেন, তারপরেও 16টা বিধানসভার 15টাতে কাঁথি তমলুকে গোহারান হেরেছেন। মুখ্যমন্ত্রী যা বলেছেন সেগুলো বিধানসভার ভেতরে বলেছেন, লাইভ টেলিকাস্ট হয়নি, ফলে তার বক্তব্যের কোনো ভিডিও রেকর্ডিং নেই। কিন্তু বিধানসভার নথি, সেখানে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আজকের কথাগুলো লিপিবদ্ধ থাকবে। তবে শুভেন্দু অধিকারী তো কথাগুলো যেগুলো বললেন শুনলেন তো, সর্বসমক্ষে সবার জন্যে বলেছেন, সবাইকে একদম শুনিয়ে শুনিয়ে বলেছেন। গত কয়েকদিন ধরে এই কথাগুলোই তো তিনি শুনিয়ে আসছিলেন এবং শুনিয়ে শুনিয়ে বলছিলেন রাজ্যের বিরোধী দল নেতা। কী বলছিলেন? ভবানীপুরে তিনি দাঁড়ালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেবেন। এই যে টানা এই কথাটা তিনি বলে যাচ্ছেন, এটা বলে শুভেন্দু অধিকারী কি চেয়ারের গুরুত্বটাও বোঝানোর চেষ্টা করছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারের প্রধান, তার মুখ্যমন্ত্রী, তার চেয়ারটাই যদি বিরোধী দল নেতা কেড়ে নেওয়ার কথা বলেন, তাহলে তো সরকারের অস্তিত্ব নিয়েই তিনি একটা প্রশ্ন তুলে দিলেন। কিন্তু একটা কেন্দ্রে হারলেই কি মুখ্যমন্ত্রী চলে যায়? এটা তো প্রশ্ন। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় তো নন্দীগ্রামে হেরেছিলেন, কিন্তু 6 মাসের মধ্যে ভবানীপুর থেকে জিতে তারপর তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারটাই বসে গেছেন এবং ইনফ্যাক্ট বসে গেছিলেন আগেই, সেই চেয়ারটাকে ধরে রাখলেন আর কি। অর্থাৎ প্ল্যান এ ফেল করলে মুখ্যমন্ত্রীর হাতে প্ল্যান বি থাকতেই পারে। এবং সবথেকে বড় কথা, ভবানীপুরের মুখ্যমন্ত্রীর পাড়া, নিজের কেন্দ্র, সেখানে এই রকম চেয়ার উল্টে দেওয়ার চ্যালেঞ্জ বিরোধী দল নেতা নিচ্ছেন কী করে? এটাও তো একটা বড় প্রশ্ন। দেখুন, হয়তো তার একটা অঙ্ক আছে, সেটা প্ল্যানে ওই ওখানকার অমুসলিম ভোটার হচ্ছে 85% এবং তার মধ্যে অধিকাংশই অবাঙালি, হিন্দিভাষী। এবার এদের কাঁধে ভর করেই হয়তো তড়ি পার হতে চাইছেন শুভেন্দু অধিকারী। কিন্তু ভবানীপুর নাকি হেথা নয়, হোতা নয়, অন্য কোথাও অন্য কোনো কানে তিনি প্রার্থী হবেন, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ইচ্ছের ওপর নির্ভর করে। শুভেন্দু অধিকারী তার নিজের ইচ্ছে তো এক্ষেত্রে চলবে না, তাকে তো বড় মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। বিজেপি টিকিট দিলে তবে ভবানীপুরে দাঁড়াতে পারবেন, না হলে পারবেন না। তখন তাকেও তো প্ল্যান বির কথাই ভাবতে হবে। শুভেন্দুবাবু যদি ভবানীপুরে আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি, আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব এবং এটা আমারও বিশ্বাস
যে শুভেন্দুবাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে দাঁড়ান তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুর কাছে পরাজিত হবে। যত উত্তর দেবো ওর তত ল্যাজ মোটা হবে, ওর অত গুরুত্ব আসলে নেই। আর দ্বিতীয় একটা কথা বলবো যে ওর মাথাটা সত্যি একটু খারাপ হয়ে আছে, ও একটু ডিসব্যালেন্স অবস্থায় আছে। তার কারণ ও বাংলার জন্য বিজেপির থেকে অনেক কিছু দায়িত্ব পেয়েছিল, সব ব্যাপারে ফেল করেছে, সব ব্যাপারে ফেলিওর, ফলে ওর চাকরি নিয়ে টানাটানি। ওর কিন্তু খুব ভালো অবস্থা নেই, সেই জন্য একটু আনস্টেবল হয়ে আছে। ও মাথা গন্ডগোল করে উল্টো পাল্টা অনেক বকছে, ওর কথার অত উত্তর দিতে হবে না, ও আগে মানসিক সুস্থিরতায় আসুক। দেখুন, সুকান্ত মজুমদার নিশ্চয়ই কথাগুলো বিজেপির রাজ্য সভাপতি হিসেবে বললেন, তার মাথার মধ্যেও নিশ্চয়ই তখন একটা জিনিস ঘুরঘুর করছিল যে ওখানে শুভেন্দু যদি প্রার্থী হয়ে যান তাহলে এক্স্যাক্টলি কি হতে পারে। শুভেন্দু অধিকারী প্রার্থী হলেন, হেরে গেলেন, তাহলে তো শুভেন্দু অধিকারীর নম্বর কাটা গেল। তারা ইদানিংকালে যে এই বারবার রাজ্য বিজেপিতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলছেন, তা ওদের কোনো এক দেব আপাতত যে একটু ডাউন হবেন, সেটা বাকি দুই দেবকে কতটা নিশ্চিন্ত করবে না করবে সে অঙ্কটা কেউ না কেউ নিশ্চয়ই কষবেন। আবার উল্টো দিকটাও আছে, সেটা আশঙ্কার জায়গা। যদি বাই চান্স নন্দীগ্রামের পুনরাবৃত্তি হয়ে যায় তাহলে তার চেয়ারটা আরও উঁচু হয়ে যাবে। এমনি আমার ধারণা এই দুটো আশা এবং আশঙ্কার মাঝখানে দোলাচলে তিনি একটা ব্যাপার ভেবে হয়তো নিশ্চিন্ত আপাতত, যে কে, তিনি বললেন বটে, কিন্তু কে কোথায় প্রার্থী হবেন এটা তাদের দলের আরও উঁচু চেয়ারে যারা বসে আছেন তারাই ঠিক করবেন। কাজে আপাতত শুভেন্দু অধিকারী এবং ভবানীপুরকে আমরা সাইডে রাখতে পারি, ওটা সম্ভাব্য যুদ্ধক্ষেত্র। আগে ওখানে শুভেন্দু অধিকারী প্রার্থী হন, তারপর ভাবা যাবে। তবে হ্যাঁ, এটা ঘটনা যে শুভেন্দু অধিকারী ওখানে যদি প্রার্থী হন তাহলে নিঃসন্দেহে ওটাই 2026-এর মহাযুদ্ধক্ষেত্রে পরিণত হবে। সেটা যখন হবে তখন হবে, তার আগে অন্য সম্ভাবনার দিকে একটু তাকানো যাক। আচ্ছা, একটা কথা বলুন তো, শুভেন্দু অধিকারী কি সুকান্ত মজুমদারের চেয়ারটা চাইছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারটা চাইছেন? লড়াই তো চেয়ারের, এটা নিয়ে তো কোনো সংশয় নেই। ওই বলে না কিসা কুর্সি কা, সেই কুর্সির লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ বিধানসভায় নাম না করেই বলেছেন, যিনি তৃণমূল নেতাদের বিরুদ্ধে তদন্তের আর্জি নিয়ে দিল্লিতে ওই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে দৌড়ন, তিনিই নাকি এখন বিজেপির রাজ্য সভাপতি হতে দিল্লিতে দৌড়দৌড়ি করছেন। দেখুন, কে দৌড়চ্ছেন না দৌড়চ্ছেন আমরা জানি না, কিন্তু মুখ্যমন্ত্রী কথাটা কিন্তু ভরা বিধানসভায় ওই বিজেপি বিধায়কদের সামনে বলেছেন। শুভেন্দু অধিকারী সাসপেন্ড হওয়ায় অধিবেশনে যোগ দিতে পারছেন না, কিন্তু অন্য বিধায়করা, অন্য বিজেপির বিধায়করা তারা তো ভেতরেই ছিলেন, বিধানসভার কর্মীরা ছিলেন, সাংবাদিকরা ছিলেন, তাদের শুনিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তো যা বলার বলে দিয়েছেন। আর মুখ্যমন্ত্রীর কথাগুলো মুখে মুখে তাই পাঁচকান হয়েছে, যেভাবে আমাদের কানে এসছে সেভাবেই কথাটা সম্ভবত বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আর বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কানেও গেছে। জানে না বিজেপিতে এক ব্যক্তি এক পদ, রাজ্য সভাপতি কাকে করবে বিজেপি ঠিক করে, কিন্তু মুখ্যমন্ত্রী কখনো রাজ্য সভাপতি হয় না, বিরোধী দলনেতা কখনো রাজ্য সভাপতি হয় না। উনি কোথা থেকে কি খবর পেয়েছেন আমাদের জানা নেই। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন, ওনারা যখন যা ইচ্ছে তাই বলছেন, কখনো এটা বলেন কখনো ওটা বলেন। মনে হয় এই মুহূর্তে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে পদে থাকার জন্য ফিজিক্যালি মনে হয় ফিট নয়। শাখা নদী এসে মেশে নদীতে, এটা জানি। এটাও জানি সেই নদী আবার এসে মেশে সাগরে, কিন্তু রাজনীতির সব পথ আর মত, সেটার গতিপথ সেটা ওই একই দিকে, মানে একটা জায়গা, একমুখী। রাজনীতির সব পথ সব মতই দেখবেন ওই চেয়ারের পাদদেশে এসে ঠেকে। শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার দুজনেই মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে ইঙ্গিত করেছেন, দুভাবে করেছেন, কিন্তু দুজনেই ওই চেয়ারটাকে ইঙ্গিত করেছেন। এটাতে কিন্তু এই কথাটাই মনে হবে। যাই হোক, আলটিমেট ওই চেয়ার। মুখ্যমন্ত্রী বিধানসভার ভেতরে বলেছেন যে শুভেন্দু অধিকারী নাকি বিজেপি রাজ্য সভাপতির চেয়ারের জন্য সালিশি করছেন, নাম না করেই বলেছেন। আর তার জবাবে প্রথমে শুভেন্দু অধিকারী বললেন যে বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী এক নেতা এক পদ নীতিতে তারা বিশ্বাসী। বিরোধী দল নেতা বা মুখ্যমন্ত্রী
কেউ রাজ্য সভাপতি হতে পারেন না। এবার শুভেন্দু অধিকারী এখন বিরোধী দল নেতা, হ্যাঁ, কিন্তু পরেরটা, তিনি নিজে যেমন মুখ্যমন্ত্রী নন, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় তো শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনও। অর্থাৎ দেখুন, বিজেপির আপাতত বিরোধী দল নেতা আছে, মুখ্যমন্ত্রী নেই, তাও মুখ্যমন্ত্রীর নামটাকে টেনে আনলেন এটা পরিষ্কার করে দিতে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দলের মতো অনুশাসনবদ্ধ কোনো দলের নেত্রী নন। ও সমস্ত অনুশাসন, এক লোক এক পদ, এরকম এক ব্যক্তি এক পদ, এই বিষয়গুলো বিজেপির আছে, ওদের একটা গঠনতন্ত্র আছে, নিয়ম আছে। তৃণমূলের সমস্ত কিছু নেই। ওখানে একই সঙ্গে মুখ্যমন্ত্রী তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী হয়ে বসে থাকতে পারেন। শুভেন্দু অধিকারী ঘুরিয়ে কি এটাই বলতে চাইলেন যে তৃণমূলে কোনো নীতি নেই? কথা বলে কি তৃণমূলের ভেতরে যে ছাই চাপা আগুনটা আছে সেটাকে একটু খুঁচিয়ে দিতে চাইলেন নাকি? শুভেন্দু অধিকারী কি চেয়েছেন সেটা কিন্তু তিনিই জানেন, কিন্তু তার মাথাতে এটাও রয়েছে যে কিছুদিন আগে তৃণমূল কিন্তু ওই রকম একটা বিতর্কের আবহাওয়ার মধ্যে দিয়ে গেছে আর কি। দেখবেন ফ্লাইটে মাঝে মধ্যে বলে যে সামনে টার্বুলেন্স আছে, একটুখানি ওই সিট বেল্ট আটকে বসুন, প্লেনটা একটু কাঁপে ঢাপে আর কি। সেরকম তৃণমূলও মাঝখানে একটু টার্বুলেন্সের মধ্যে গেছিলো। তার মধ্যে কোন বয়সে কার অবসর নেওয়া উচিত, কার হাতে শাসনের ভার থাকা উচিত, কার চেয়ারে বসা উচিত, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তর আলোচনা হয়েছিল সেই সময়। সে যাই হোক, সেই জায়গাটাকেই ইঙ্গিত করে, যেটাকে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বলা হয় আর কি, সেটাকেই কি আরেকটু খুঁচিয়ে দেওয়ার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী? হতে পারে, নেতা তিনি, বিপক্ষ সম্পর্কে নেতাদের তো একটাই কাজ, একটু খুঁচিয়ে দাও। কিন্তু দেখুন, শুভেন্দুর থেকে অনেক পরিষ্কার করে সুকান্ত মজুমদার কিন্তু নিজের কথাটা বলে দিয়েছেন। তিনি অত ঘুরিয়ে পেঁচিয়ে বলের ধার ধারেননি। বিজেপি রাজ্য সভাপতি চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেন মুখ্যমন্ত্রী পদটার থেকে পদত্যাগ করেন, ছেড়ে দেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন না করবেন তার ব্যাপার, কিন্তু তিনি কি করবেন না করবেন তাতে তারই বা কী লাভ, এটাও তো ভাবার প্রশ্ন। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরেই তো বিজেপিতে নতুন রাজ্য সভাপতি কে হবেন তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে। 2026-এ ভোট, সেই ভোটের আগে রাজ্য সভাপতি বদল করার দাবি তুলেছেন অনেকে, মানে ওই তথাগত রায়, অর্জুন সিং, এরকম সব বিজেপি নেতারা প্রকাশ্যে দাবি জানিয়েছেন যে সভাপতি বদল হোক। এবার বলার লোকও তো আরও কম নেই। দিলীপ ঘোষের মতো প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি, তিনি বলেছেন যে তার দুটো টার্মে রাজ্যে দলের কতটা উন্নতি হয়েছিল। অর্থাৎ সরাসরি কিছু বলেননি, কিন্তু ওই নিজের সময়ে তার বায়োডাটাটা কত স্ট্রং ছিল, তার পারফরমেন্স কত ভালো ছিল, এই কথাটা বলে তিনি হালকা করে ওই ভাসিয়ে দিয়েছেন আর কি, যে তার কথাটা ভাবতে পারেন, তিনি আছেন, এটা বোঝা যাচ্ছে। দিলীপ ঘোষ হয়তো গোপন করলেন না আর কি। এবার বিজেপিতে রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে তার মানে বেশ চর্চা চলছে। এই চর্চা চলছে বলে কি সুকান্ত মজুমদার নজরটা ঘুরিয়ে দিতে মুখ্যমন্ত্রীর ওই চেয়ারের অন্য নতুন কোনো দাবিদারের দাবি তুলে বসলেন? নাকি তিনি ভাবছেন যে মুখ্যমন্ত্রী দায়িত্ব ছাড়লে ভোটটা আরেকটু এগিয়ে আনা যাবে, তাতে তাওয়া গরম থাকতে থাকতে তারা রুটিটা সেঁকে নিতে পারবে? তাওয়া কোনটা ভাবছেন তো কোন রুটি শেখার কথা ভাবছি বলবো, সেটা বলতে গেলে তো কিছু কথা আজ বলতেই হবে। আপনারা জানেন এই কথাগুলো এতটা বলে ফেলার পর বাকিটা না বললেই নয়। ধর্ম সংকট মানে শুধুমাত্র ধর্ম নয়, ধর্মযুদ্ধ মানেও শুধুমাত্র ধর্ম নয়, কিন্তু ধর্ম আর যুদ্ধ দুটোই মাস্ট। বাংলার রাজনীতিতে এই ধর্মটা একদম অবভিয়াস, থাকতেই হবে। অন্তত এখনকার ভাবগতিক যা, তাতে হচ্ছে এটা না থাকলেই নয়। আর কথার যুদ্ধ সে তো লেগেই আছে।
দেখুন, ভোটের সময় লাঠি সোটা গুলি বন্দুক এসব নিয়ে যে যুদ্ধ, সেটা তো হয়, এগুলো পরখ হয়, এবার গা সওয়া হয়ে গেছে এগুলো, ওই জন্য আর আলাদা করে মনে হয় না। কিন্তু গত 1 দশকের রাজনীতিতে ওই যুদ্ধ ছাড়া বাকি যে পার্টটা, অর্থাৎ ধর্ম, মানে ধর্মীয় মেরুকরণ, সেটা তো অনেক বেশি জাঁকিয়ে বসেছে। ওই ধর্মীয় মেরুকরণ ক্রমশ স্পষ্ট হয়েছে। আজ বিধানসভায় সবটা আরও বেশি করে কিন্তু ক্লিয়ার হয়ে গেল, জানেন তো। শুভেন্দু অধিকারী বাইরের থেকে তীর ছুঁড়েছিলেন, এই তীরের পাল্টা তীরটা বিধানসভায় দাঁড়িয়ে নিক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। এতে সাসপেন্ড হওয়া সত্ত্বেও বিরোধী দল নেতার ওই বাইরে করা বক্তব্যগুলো যেরকম ওই বিধানসভার মধ্যে চর্চা হলো, তার ফল একটাই হলো, একটা সহজ সরল বিষয় আমরা বুঝলাম। চর্চা হলে পাল্টা চচ্চড়ি হয়, ধর্ম এবং রাজনীতির মিক্সড চচ্চড়ি, একে অপরের একদম পরিপূরক, একে ছাড়া চলে না। দেখুন, খুব ভালোভাবে মিশে গেছে দেখলাম, বুঝলেন তো, এই মশলা টশলাগুলো। বিধানসভায় আজ ওই ধর্মযুদ্ধটা কিন্তু রেকর্ড হয়ে গেল, রেকর্ডেড ভার্সান, নথিভুক্ত এখন থেকে। এটাই 2026-এর বিধানসভার ধর্মযুদ্ধ, ক্রুসেড। ওই বললাম, জেরুজালেম দখলের ডাক দিয়েছিলেন পোপ, এক পোপ আর কি, আর মুসলিমদের হাত থেকে জেরুজালেম মুক্তির ডাক, সেই ডাক থেকেই তো ক্রুসেডের শুরু। 200 বছর চলেছিল সেই যুদ্ধটা। কখনো পোপের আহ্বানে উদ্বুদ্ধ হয়ে খ্রিস্টানরা জিতেছিল, কখনো মুসলিম নেতার আহ্বানে দখল পুনঃপ্রতিষ্ঠা করেছিল মুসলিমরা। এটাই তো চলছিল, এভাবেই যুদ্ধ চলেছে একের পর এক। শুভেন্দু অধিকারীও তো অনেক দিন ধরেই শুধুমাত্র একটা এজেন্ডাই তুলে ধরছেন, একটা এজেন্ডাকে নিয়ে একের পর এক আক্রমণ, একের পর এক যুদ্ধ। কিন্তু এজেন্ডা, আহ্বান, গন্তব্য, লক্ষ্য সব নির্দিষ্ট, একটাই জায়গা। ওই বললেন না, মুসলিম ভোটারদের ভোট লাগবে না, এটা বলার সময় শুভেন্দু অধিকারীর বক্তব্য মাথার মধ্যে ঘুরছিল নিশ্চয়ই, যে তিনি ক্লিয়ার করে দিতে পারলেন বোধহয়, তিনি তার মনের কথাটা বোধহয় ক্লিয়ার করে দিলেন। এটা যখন বলছিলেন তার নিশ্চয়ই মনে হচ্ছিল, এটা হয়তো পরিষ্কার করে দিচ্ছিলেন যে তিনি কি চান এক্স্যাক্টলি। আসলে কোনটা তিনি চান না এটা বললেন, পরিষ্কার করে দিলেন কোনটা তিনি চান। সংখ্যাগুরু ভোটটা কনসলিডেটেড হোক, একজোট হোক এবং তার বাক্সে জমা হোক, এটাই শুভেন্দু চেয়েছেন। বললেন না সরাসরি, বললেন তো উল্টো দিকের কথাটা। দেখুন, পরিস্থিতির চাপে হোক বা রাজনীতির বাধ্যবাধকতায় এই বক্তব্যের অভিঘাতটা কোথায় গিয়ে অনুরণিত হলো? তৃণমূলে। লড়াইটা তিনি তৃণমূলে নিয়ে গিয়ে ফেললেন এবং যার ফলে তৃণমূলের ফিরহাদ হাকিম বা হুমায়ুন কবিরদেরও মাঝে মধ্যেই পাল্টা বেশ কিছু কথা বলতে হচ্ছিল। তাদের মনে হচ্ছিল যে এতে মেরুকরণের ব্যালেন্সটা বজায় থাকছে, কিন্তু আসলে শাসক এবং বিরোধীর ধর্মীয় রাজনীতির রথটা তত্তর করে এগোচ্ছে। সেটাই আজ বিধানসভায় লিখিত হয়ে গেল। শুভেন্দু অধিকারী যেটা চেয়েছিলেন সেটাই হলো, শুধু বিরোধী দল নেতাকে নিজের মাঠে টেনে আনার বদলে বিরোধী দল নেতার মাঠেই খেলতে নেমে পড়ল শাসক দল। এবার এটা কিন্তু বিরোধী দল নেতা তার জয় বলে ভাবতে পারেন। নিজের এজেন্ডায় তিনি তাদের প্রতিপক্ষকে অর্থাৎ শাসক দলকে কথা বলতে বা লড়াই করতে বাধ্য করছে। এটা অ্যাডভান্টেজ, মানতেই হবে। দেখুন, আজ মুখ্যমন্ত্রী কয়েকটা কথা বলেছেন বিধানসভায় এবং এই 5টা মেইন পয়েন্ট সেই কথাগুলোর মধ্যে থেকে আমার নজর কেড়েছে। এই পয়েন্টগুলো ভাবছিলাম আর বুঝতে পারছিলাম শুভেন্দু অধিকারীর ওই কথাগুলো তীরটা গিয়ে কোথায় কোথায় আঘাত করেছে, মোক্ষম জায়গায় আঘাত করেছে। এই যে 5টা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অনেক কিছু বলেছেন, তার মধ্যে এই 5টা কথা অন্তত তার ওই তীরটা যে ঠিক জায়গায় বিঁধেছে সেটা প্রমাণ করছে। 1 নম্বর, তিনি দুর্গা পুজো কালী পুজো করেন। 2 নম্বর, বিজেপি সরস্বতী পুজো নিয়ে মিথ্যাচার করছে। 3 নম্বর, বিজেপি ধর্মীয় কার্ড খেলে। 4 নম্বর, মুখ্যমন্ত্রী বলেছেন তিনি একজন হিন্দু এবং এর জন্য কারো সার্টিফিকেট লাগবে না।
এবং সব থেকে ইম্পর্টেন্ট 5 নম্বর পয়েন্টটা, তিনি প্রশ্ন তুলেছেন বিজেপি কেন মুসলমানদের টিকিট দেয় না। সঙ্গে এও বলেছেন তিনি অর্থাৎ তার দল 79% হিন্দুকে টিকিট দেন। এই যে বিধানসভায় এই যে একটা বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই যে এই কথাগুলো বলা হলো, কোথাও গিয়ে মনে হচ্ছে না ধর্মযুদ্ধের বিউগেলটা বেজে উঠল এবং সেটা ওই নথিবদ্ধ হলো। এখানেই শুভেন্দু অধিকারীর তীরটা বুলসাই হিট করেছে, যেটা তিনি গতকাল ছুঁড়েছিলেন আর কি। আর জাস্ট 3 সপ্তাহ আগে এই তীর ছোড়ার পরিসরটা তৈরি করেছিল বাংলাদেশের অশান্ত পরিস্থিতিটা সেবারও তৈরি হয়েছিল এই বিধানসভাতে। আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো এ কথা আপনি বলতে পারেন কিনা, আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। 2 শীর্ষ নেতার বক্তব্য, তার শুরুটা কোন পয়েন্ট থেকে দেখলেন তো? দেখুন, প্রথম ক্রুসেড শুরু হয়েছিল 1095 সাল নাগাদ, কিন্তু তার আগের থেকেই একটা যুদ্ধ পরিবেশ তৈরি হয়ে গেছিল জানেন তো। ছোটোখাটো যুদ্ধ হচ্ছিল ওই ইস্টার্ন ইউরোপ আর ওই বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে, সবটাই ছিল ওই জেরুজালেমকে নিয়ে, জেরুজালেমের দখলকে কেন্দ্র করে। কিন্তু প্রথম ক্রুসেড মানে প্রকৃত ধর্মযুদ্ধ সেটা তো স্টার্ট হয়েছিল ওই পোপ দ্বিতীয় আরবানের আহ্বানের পরে, অফিসিয়ালি ওটাই স্টার্ট। তাই পোপের আহ্বানটা বিউগেলের মতো ছিল, একটা শুরুয়াত। সন্দেশখালি হোক বা সরস্বতী পুজো, সাম্প্রতিককালে আমাদের রাজ্যে সব ইস্যুতেই কিন্তু প্রবলভাবে একটা ধর্মীয় মেরুকরণের বার্তা লুকিয়েছিল। মনে হচ্ছিল না কিরকম একটা যুদ্ধ ভাব চারিদিকে ছড়িয়ে পড়ছে। 1095 সালে ওই পোপের আহ্বানের মতোই শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা শব্দটাও কিন্তু একটা আহ্বান, একটা যুদ্ধের বিউগেল, যেটা শুনে বিজেপি বিধায়ক সাংসদরা সবাই ঝাঁপিয়ে পড়বেন, আর সঙ্গে বিজেপির সমর্থক এবং হিন্দুদের একটা অংশও ঝাঁপিয়ে পড়তে পারেন। এগুলো বিজেপি শিবিরকে মানসিক শক্তি দেবে, আর শাসককেও মানসিক শান্তি দিতে পারে শুভেন্দুর এই কথাগুলো। কারণ শুভেন্দু অধিকারী তিনি এই কথাগুলো না বললে সেগুলোর পাল্টা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন, মানে তিনি হিন্দুদের টিকিট দেন, তিনি কালী পুজো করেন ইত্যাদি, এই সবগুলো বলার সুযোগটা পেতেন না। আত্মপক্ষ সমর্থন করার বা লোকের সামনে ক্লিয়ার করে এই বক্তব্যগুলো তুলে ধরার হঠাৎ করে তো আর বলা যায় না, একটা পরিপ্রেক্ষিত লাগে। আজ মুখ্যমন্ত্রী প্রাগ দোল উৎসবে সামিল হয়েছেন, পরের সপ্তাহে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা অনুষ্ঠানে থাকার কথা তার। সব দেখে শুনে মনে হচ্ছে না আমরা আরেকটা মহাভারতের দিকে এগোচ্ছি। দেখুন, মহাভারতের সেই যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ, সেটাকেও তো ধর্মযুদ্ধই বলে। তো হ্যাঁ, সেটা ছিল সৎ বনাম অসতের, ন্যায় বনাম অন্যায়ের লড়াই। আর বাংলায় লড়াইটায় অত সব জটিল উপলক্ষ নেই, এটা সোজা সাপটা জমি দখলের লড়াই, সিম্পলিফাইড চেয়ারের লড়াই, ভোটটাই ক্রুসেড। জেরুজালেমে পিপলস ক্রুসেড দেখালাম না একটু আগে, ওখানকার মানুষজন ইউরোপীয় সেনা পৌঁছানোর আগেই এক খ্রিশ্চান পুরোহিতের আহ্বানে উত্তেজিত হয়ে নিজেরাই দলটল তৈরি করে সাধারণ খ্রিশ্চানরা তারা একজোট হয়ে জেরুজালেম দখল করতে চলে গেছিল। সবার আগে ভেবেছিলেন তারা যাবেন, তারাই যথেষ্ট, তারাই দখল করে নেবেন। কি হয়েছিল পরিণাম? ভয়ঙ্করভাবে শুধু হারই নয়, ওই খ্রিশ্চান পুরোহিত সহ গোটা দলটাই বেঘরে মারা পড়েছিল ইসলামিক সৈন্যদের হাতে। ধর্মযুদ্ধে এই পিপলস ক্রুসেডের আহ্বান করার মতো লোক কিন্তু বাংলার রাজনীতিতেও রয়েছে। শাসক পক্ষে রয়ে সেই ভারটা নিয়ে ফেলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এবার তিনি দায়িত্বটা নিলেন নাকি তাকে দেওয়া হলো সেটা ক্লিয়ার নয়, তবে এতদিন দলের ব্যাপারে মুখ খোলায়
সতর্ক করা হচ্ছিল। আজ বোধহয় একটুখানি ছাড় পেয়েছিলেন, ফলে আজ আমি মুক্ত এই ভেবে একদম চালিয়ে খেললেন হুমায়ুন। চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। আমাদেরকে চ্যাংদোলা করে বার করবেন আর ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াটা হবে। শুভেন্দু অধিকারী বলেছিলেন চ্যাংদোলা, হুমায়ুন বললেন ঠুসে। মানে রাজনীতির অভিধানে এই শব্দগুলো কিন্তু পাকাপাকিভাবে জায়গা করে নিচ্ছে। এগুলো নতুন নতুন শব্দ পলিটিক্যাল ডিকশনারিতে। এই ঠুসে দেবো, চ্যাংদোলা করে ফেলে দেবো, এগুলো এখন থেকে এগুলো বোনাফাইড শব্দ। এবার পাড়ায় নেতারাও দেখবেন একে অপরকে দেখলেই বলবে ঠুসে দেবো অথবা চ্যাংদোলা করে ফেলে দেবো। রাজনৈতিক সংস্কৃতিতে এই ঠুসে দেবো শব্দটা যেমন ছিল না, তেমনি মুসলমানদের ভোট লাগবে না এই ধরনের কথাগুলোও ছিল না। আর এর আগে কোনো মুখ্যমন্ত্রীকে বিধানসভায় দাঁড়িয়ে তিনি যে কতটা হিন্দু এটারও সার্টিফিকেট দিতে হয়। এই না বলা শব্দগুলোই রাজনীতির হাতিয়ার হয়ে যাচ্ছে এবং এখনকার রাজনীতির সব থেকে বড় উপাদান হয়ে যাচ্ছে। দেখুন, বাংলাদেশের সংসদে একটা শব্দ নিয়ে প্রবল হইহট্টগোল হয়েছিল। শব্দটা বলছি না, যাদের মনে আছে তারা মনে করতে পারবেন, কিন্তু শব্দটা শ্লীল না অশ্লীল এটা নিয়ে কম তর্জা হয়নি। গত কয়েক মাস ধরে বাংলাদেশের পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে। হিন্দু মন্দির এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণটা পুরোপুরি বন্ধ হয়েছে এরম নয়, কিন্তু এপার বাংলায় আগের থেকে তার এফেক্টটা কমেছে। কিন্তু রাজনৈতিক নেতাদের এজেন্ডা সেটা কোনোভাবেই নমনীয় হলে চলবে না। ওই দেখবেন দোকান খোলার আগে দোকানদাররা ধূপ ধুনো সব দেন, খেয়াল করে দেখবেন। আসলে এই ধূপ ধুনো জ্বালিয়ে ব্যবসা শুরু করা হয় যাতে ঈশ্বর তিনি প্রসন্ন হয়, বিক্রি বাটা বাড়ে, এইরকম আর কি। রাজনীতিতেও ওরকম একটা শুরুয়াত আছে, একটা শুরু করার একটা প্রস্তুতি। নিয়ম করে ধর্মের জিগিরটা তুলতেই হবে, এটা এখনকার নিয়ম। তুললেই পাল্টা রিয়াকশান হবে, ব্যবসা বাড়বে। কিন্তু তাই বলে রাজনীতিবিদদের ব্যবসায়ী বলিনি, কিন্তু এটা বলবেন না আবার। ব্যবসা মানে কারবার, রাজনীতিবিদরাও তো রাজনীতির কারবারই। এবার এটা বললেই কিন্তু নেতারা বেশি খুশি হন। আপাতত শাসক বিরোধী সবাই খুশি, কারণ কারবার এখন তুঙ্গে। 26-এর পরে যে নতুন বিধানসভা আসবে, তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম এমএলএ। বিজেন্দ্র গুপ্তর যা হয়েছে, এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে, সেক্ষেত্রে যেহেতু কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ 26-এর পরে আসবে, তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। বাংলার রাজনীতিটা কলুষিত করছে বিজেপি। এই এখানে হিন্দু মুসলমান ধর্ম এনে এটা একটা জঘন্য রুচির পরিচয় দিচ্ছে বিজেপি। 72 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই, উনি উনার 42 জন মুসলিম এমএলএ কে নিয়ে আমার উপরে আক্রমণ করবে, যে ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে কেউ, রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি অ্যান্ড মমতা ব্যানার্জি। দুর্ভাগ্যের বিষয়, কিন্তু এখনো পর্যন্ত শুভেন্দু বাবুর বিরুদ্ধে কোন থানায় সুমোটো হয়েছে সেটা আমার জানতে ইচ্ছে করছে। আপনি পশ্চিমবঙ্গে বসে বলছেন ভাগীরথীতে ভাসিয়ে দেবো, আর তারপরে মমতা ব্যানার্জি বসে বসে দেখেন কোনো শাস্তি হয় না। কে ব্যবস্থা নেবে? ব্যবস্থা নেওয়ার ক্ষমতা যদি থাকে সরকারে নেবে। এখানকার সরকার কি করবে? এটাকে নিয়ে রাজনীতি করবে। তৃণমূল পার্টি মুসলমানদের এলাকায় প্রচার করবে, দেখছো তো এই তোমাদের বাঘ আসছে, আমি তোমাদের বাঘের হাত থেকে বাঘের মাঝে রক্ষা করবো। তখন কি মনে হচ্ছে জানেন তো, শুভেন্দু অধিকারী বোধহয় একটা ফাঁদ পেতেছিলেন, আর সেই ফাঁদটায় পা দিয়ে ফেললো শাসক। এবার সচেতনভাবে ফেললো নাকি অবচেতনে ফেললো নাকি বাধ্যবাধকতায়, সেটা বলতে পারবো না। কিন্তু এতে শাসকের ঝুঁকির চান্স থাকতে পারে, আবার লাভও হতে পারে। অধীর চৌধুরী যে কথাগুলো বললেন সম্ভবত
সেটাই মানে করতে চেয়েছেন, সেটাই বলতে চেয়েছেন। দেখো, নেতাদের উদ্দেশ্যগুলো নেতারাই তো সব থেকে ভালো বোঝেন। আমরা শুধু নেতাদের কথাগুলো ফলো করি, এই চা। আমরা সেই অর্থে রাজনীতির ফলোয়ার্স, তাদের অনুগামী। সবাই অবশ্য সঠিক ফ্যান বা ফলোয়ার্স হতে পারেন না, নির্দিষ্ট গুণ চাই। তাই জন্য কেউ কেউ রিয়্যাক্ট করেন, সবাই করেন না। এই যে শুভেন্দু অধিকারীর মন্তব্যের পর একমাত্র মোশাররফ হোসেন হালকা করে প্রতিক্রিয়া দিয়েছিলেন। বুঝতে পারছিলেন না হয়তো যে দেওয়া উচিত, কিন্তু কতটা দেওয়া উচিত, কতটা বলা উচিত, কতটা চালিয়ে খেলা উচিত। এবার হয়তো তার মনের মধ্যে ছিল চালিয়ে খেলার জন্য তো আলাদা ব্যাটসম্যান রয়েছে। একটা সময় ওই যখন সেওয়াক টেওয়াক খেলতেন বা তার আগে শ্রীকান্ত, তারা নামলেই 4-6 দেখা যেত। বাকিরা ওরকমভাবে নেমেই রেড়ে বলে চালাতেন না। হুমায়ুন কবির চালিয়ে খেলার লোক, সিগন্যাল পেয়েই চালিয়ে দিয়েছেন। আমরা ছোটোবেলায় বলতাম না, তারু ব্যাটসম্যান, লাগলে ছক্কা না লাগলে অক্কা, এই স্ট্র্যাটেজিতে খেলে। হুমায়ুন কবির সেরকম একদম চালিয়ে দিয়েছেন। এবার আউট হলে তার কপাল। ক্রুসেডের যুদ্ধে পিপলস আর্মির কপালের মতো পোড়া কপালও বলতে পারেন, কিন্তু তৃণমূলের লোকসান সেটাও আজ গুনতে হচ্ছে, তাও এই বিধানসভাতে। বিধানসভায় ক্রুসেড, ধর্মযুদ্ধ, যে যুদ্ধে কখনো হার কখনো জয়। এদিন শঙ্কর ঘোষ নাম না করে আক্রমণ করেন হুমায়ুন কবিরকে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার বিধায়ক পুলিশ মন্ত্রীকে চ্যালেঞ্জ করে, বলে হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। আপনি কি এই মন্তব্য নিয়ে সচেতন? শঙ্কর ঘোষ বলেছেন, আপনার মন্ত্রী তথা মেয়র বলেছিলেন ধর্মান্তরণের কথা। ফিরহাদ হাকিম যখন ধর্মান্তরণের উস্কানিমূলক কথা বলেন, তখন কি তিনি মন্ত্রী ছিলেন না? ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ, হুমায়ুন কবির প্রতিদিন হিন্দুদের আক্রমণ করে চলেছেন, তাদের বেলা কি হবে? মুখ্যমন্ত্রী উত্তরে বলেন, কোনোটাই তিনি যুক্তিযুক্ত বলে মনে করেন না। কিছু যুক্তি আছে, বাকি 90% জল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তার পার্টির বিষয় নিয়ে তিনি বিধানসভায় আলোচনা করবেন না, কিন্তু তিনি এটা জানিয়ে দেন, তিনি ফিরহাদ হাকিমকে বলেছেন এ ধরনের কথা বলা যাবে না। হুমায়ুন মদন যখন বলছেন তখন পার্টি অ্যাকশন নিয়েছে, একথাও শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। পাল্টা জানতে চেয়েছেন, বিজেপি নেতারা যখন বলেন তখন তাদের দল কি কোনো অ্যাকশন নেয়? এরপরেই আজ মুখ্যমন্ত্রী বলেছেন, সামনের দিন ভয়ঙ্কর। ধর্মের আগুন নিয়ে না খেলার আবেদনও করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু ধর্মের আগুনে যে রাজনীতির রুটি শেখা হচ্ছে, সেটা থামবে কিভাবে? রাজনীতির ধর্মযুদ্ধে প্ল্যান এ, প্ল্যান বি থাকে। এবার তৃণমূলের প্ল্যান এ যদি হুমায়ুনের ডেডলাইন হয়, প্ল্যান বি বিজেপি করছে। আজ বিধানসভায় অজ্ঞাত পরিচয় কেউ একটা ঢুকেছিল, ছবি তুলেছে বলে বিজেপি অভিযোগ করেছে। এমনকি খুনটুনের আশঙ্কাও করা হয়েছে। দেখুন, এর আগে ডেডলাইন পেয়েছিলেন 72 ঘন্টা, তার পরের স্টেপ প্রাণ সংশয়ের অভিযোগ। একটার পর একটা আসবে, এটা আমরা বুঝতে পারছি, এরকম চলতে থাকবে। এবার যে নওশাদ সিদ্দিকী, আরেক বিধায়ক, আইএসএফ বিধায়ক, তিনিও তো বিরোধীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। শাসকের কাউন্সিলররাও চিন্তিত নিজেদের নিরাপত্তা নিয়ে। মানে এই যে নিরাপত্তার এই যে একটা নিয়ে চিন্তা ভাবনার বাতাবরণ, এতে কিন্তু চিন্তা ভাবনাটা শিফট হতে বাধ্য। কিন্তু লক্ষ্য স্থির থাকতেই হবে। যত দিকে, ডান দিকে, বাঁ দিকে গোটা বিষয়গুলো যাক, সব কিছুর সঙ্গে ধর্মকে জুড়ে রাখতে হবে। এই ধর্মচ্যুত হওয়া চলবে না। অন্তত রাজনীতির জন্য ধর্মচ্যুত হওয়াটা এই মুহূর্তে বিরাট বড় অধর্মের ব্যাপার। এই কথার যুদ্ধে ধর্মীয় মেরুকরণ যত ধারালো হবে, ততই মানুষের মনেও এফেক্ট ফেলবে। দেখুন, আজ থেকে মাত্র 12, 15 অথবা 20 বছর আগে, আবার খেয়াল করে দেখুন তো স্কুল, কলেজ, পাড়ার পরিস্থিতিগুলো। আপনার আমার স্কুলে কে সংখ্যালঘু, কে সংখ্যাগুরু, এসব মাথায় আসতো? কোনোদিন প্রতিবেশীর পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছি? রাস্তাঘাটে কে কি এ সমস্ত ভেবেছি? কোন দোকানদার কে, কোন দোকানদার কি, এ সমস্ত ভেবেছি? স্কুল কলেজের সহপাঠীর পরিচয় বন্ধু, আর কি দরকার? এর বেশি কিচ্ছু দরকার নেই। এখন আমরা নাম দেখছি, পদবি দেখছি, ধর্ম ভাবছি। না ভাবতে চাইলেও এগুলোই তো মাথায় চলে আসছে। এটাই রাজনীতির সাফল্য বলবো, মানে আমাদের ব্যর্থতা, রাজনীতির ফসল। আমরা আমাদের ওই যেগুলো আসল দরকার, বেসিক নিড যাকে বলি আর কি, তার বদলে ধর্মীয় এজেন্ডাকেই প্রায়োরিটি দিয়ে বসে থাকছি।
মানে রাজনীতি দিতে চাইছে, আমরা তার অনুগামী হচ্ছি। এটাই পরিষ্কার, জানেন তো, এটাই আসলে রাজনীতির প্ল্যান বি। ভোট ভাগাভাগি করিয়ে নির্বাচনী ক্ষেত্রে প্ল্যান বি করছে সবাই। এই যে ধরুন নতুন আরেক দল এসে নেমে পড়েছে এই ঘোলা জলে মাছ ধরতে, MIM মানে মিম। তার ওয়াইসি বলেছেন এ রাজ্যের সবকটা বিধানসভা আসনে মিম প্রার্থী দেবে। এবার শুনে তৃণমূল, বিজেপি বা বামেরা বলছে KYC। ঠিক শুনতে কীরকম লাগছে? কেওয়াইসি মনে হচ্ছে না? দেখুন, KYC ব্যাংকে পরিচয়পত্র জমা দেওয়ার সুবাদে আপনারা কিন্তু জানেন ওই KYC মানে নো ইয়োর কাস্টমার। আর এই কথাটার মধ্যেই লুকিয়ে রয়েছে মিমের মাহাত্ম্য। মিম কার কাস্টমার বা কে মিমের কাস্টমার, এটাই দুটোই কিন্তু বুঝে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এটা বুঝে নিলেই পুরোটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বোঝা যাবে এই আসাউদ্দিন ওয়েসি যদি বাংলার 294টা আসনে প্রার্থী দেন তাহলে কার লাভ কার ক্ষতি। আর তখনই আপনার মাথায় যে প্রথম প্রশ্নটা আসবে, ওয়েসি কি কারোর প্ল্যান এ নাকি কারো প্ল্যান বি? এটাও তো তলিয়ে ভাবা দরকার, খতিয়ে দেখাটা খুব জরুরি। দেখুন, আসাউদ্দিন ওয়াইসি মানে মিম যদি সব কটা আসনে প্রার্থী দেয় তাহলে সংখ্যালঘু ভোট কাটাকাটির সম্ভাবনা। সংখ্যালঘু ভোট শাসকের পকেটে থাকা সম্পত্তি বলে অনেকেই মনে করে, শাসক তো মনে করে, বিজেপিও বোধহয় সেটাই মনে করে, ওই জন্য শুভেন্দু অধিকারী এরকম বলতে পারেন। এবার সেইখানে ভোট ভাগাভাগিটা হলে, সেই ভোট কাটাকাটিটা হলে তাহলে বিজেপির লাভ। তাহলে কোথাও গিয়ে এই গোটা প্ল্যানটা মানে ধরুন মিমের দাঁড়ানোটা, এটা বিজেপি খুশি হওয়ার কথা, তাই তো? কিন্তু দ্বিতীয় জায়গাটায় আবার আপনি যদি যান, এটার সঙ্গে সঙ্গে তো উল্টো প্ল্যানটাও রয়েছে। কোথাও গিয়ে এদের সঙ্গে ওরা যুক্ত, এটা বলে প্ল্যান বি প্রচার করবে না তো শাসক দল। আর তার সঙ্গে সঙ্গে আবার এই অঙ্কটা যে শাসক দল জানে না তাও তো নয়, যে যদি ওয়াইসির প্রার্থীরা তাদের দলের ওই সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসায় তাহলে ক্ষতি হয়ে যাবে। কাজে সাম্প্রতিককালে যে বারবার নওশাদ সিদ্দিকীর সঙ্গে শাসক দল মানে মুখ্যমন্ত্রীর দেখা টাকা হয়েছে বেশ কয়েকবার, কথাবার্তা হচ্ছে, এবং সাম্প্রতিককালে যেভাবে ওই বলছিলাম ডায়মন্ড হারবারে দাঁড়াবেন বলেও নওশাদ দাঁড়াননি, সেটাও কি আবার কারোর প্ল্যান বি নাকি? এই বললাম, কার যে প্ল্যান এ কোনটা কার প্ল্যান বি, এটা খুব জটিল বিষয়। আমরা শুধু মাঝখান থেকে দেখছি এই যে ভাগাভাগির অঙ্কটা, সেটা সংখ্যালঘু ভোটই হোক বা সংখ্যাগুরু ভোটই হোক, এই ভাগাভাগির অঙ্কটা অনেকটা ওই বাঁদরের পিঠে ভাগের মতো। এই 10টা পিঠে, এর থেকে 5টা তোমার 5টা আমার, এবার সমান সমান ভাগ হওয়া দরকার। যে 5টা তোমায় দিয়েছি, এটার থেকে তো হাফ হাফ হওয়া উচিত। সুতরাং এবার এই আড়াইখানা ভাগ করে নিলাম, এবার তার থেকেও ভাগ, মানে এই ভাগ করতে করতে সবসময় সবাই চাইবে তার কাছেই সবটা চলে যাক, মাঝখান থেকে লবডঙ্কাটা জনতার জন্যে থাক। এটাই আছে আমাদের ভাগ্যে, একদিকে লবডঙ্কা আর একদিকে দান খয়রাতি। ফলে শরীরে খেটে আর মেধা খাটিয়ে একটা বড় অংশ জীবন চালাতে চাইছে না। এরাই পাড়ায় পাড়ায় সিন্ডিকেটের ব্যবসা করছে, মিছিলে মিটিংয়ে ভিড় করছে, পাশাপাশি ক্রমশ প্রান্তিক স্তরে নেমে যাচ্ছে, রাজ্যটাকেও টেনে নামাচ্ছে। এবার মিম প্রার্থী দেবে এটা বলার পরেই নওশাদ সিদ্দিকী বলে দিয়েছেন মরে গেলেও তৃণমূলে যাবেন না। ফলে কোথাও গিয়ে নওশাদও বোধহয় নিজের পকেট ভোট ভাগাভাগির অঙ্কটা দেখতে পেয়ে গেছেন। এবার ভোট যত এগিয়ে আসবে, এই কার সঙ্গে দূরত্ব বাড়বে আর কার সাথে যোগাযোগ বাড়বে, সেটা কিন্তু বোঝাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। গরু ছাগলের মধ্যে যেভাবে কিনা বেচা হচ্ছে, ভাবছে নবান্নে গিয়েছি, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছি, মানে হয়তো নওশাদ সিদ্দিকী এবার গরু ছাগলের মধ্যে বিক্রি হয়ে যাবে। 2021 সালে 21শে জানুয়ারি যেটা হয়েছে, যতদিন আমি রাজনীতিতে থাকবো অতটাই চলবে। এটা আপনি লিখে নয়, আপনি এখন তো লিখার থেকে তো এখন ভিডিও রেকর্ড করে রাখুন। ওয়াইসি যেটা করতে চাইছে এটা তো ধ্বংসাত্মক, এতে বিজেপি সুবিধা করে দেওয়ার জন্য এটা করতে চাইছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। ওয়াইসিকে সবাই জানে ভোট কাটে, বিজেপির ভোট কাটে জানি না, মহারাষ্ট্রে কাটে,
তেলেঙ্গানায় কেটেছে, ভোট কাটুয়া, ও ভোট কাটুয়া নেতা। বিজেপি যদি ওদের অনুরোধ করেন তো তাহলে ওনারা সেটা নিশ্চয়ই ভেবে দেখবেন। মিম কোথায় প্রার্থী দেবে না দেবে তাদের ব্যাপার, কিন্তু এতে পলিটিক্যাল কোনো লাভ হয় না, কারণ যে সমস্ত সিটে পোলারাইজেশন হয় সেই সমস্ত সিটে মুসলিমরা খুব ক্লিয়ার কারা কাকে ভোট দেবে কি ব্যাপার। পশ্চিমবাংলায় বিজেপিকে সাহায্য করার জন্য মিম দাঁড়াবে কিনা এটা ঠিক করবে আসলে আরএসএস, যে তাতে কতটা বিজেপির সুবিধা কতটা তৃণমূলের সুবিধা। দেখুন, নেতারা যদি ধর্মযুদ্ধে আর ভূত খোঁজায় ব্যস্ত থাকেন তাহলে কি হয়? শাসনের কোনো অভাব হয় কি? সামগ্রিকভাবে কোনো বিশৃঙ্খলা কি তৈরি হয়? দেখুন, রাজনৈতিকতে কোনো যদি বিশৃঙ্খলা তৈরি হয় তার প্রভাব তো সব জায়গায় পড়ার কথা। সেজন্য কি এই কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজে এই সরস্বতী পুজোর পর নতুন করে আবার একটা বিতর্ক দেখা দিল, একদম আলোচনার নতুন করে একটা কেন্দ্রবিন্দুতে চলে এলো এই কলেজটা। নাকি এর আগে ওই সরস্বতী পুজোর সময় যেভাবে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ আর যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে একটা চাপা টেনশান তৈরি হয়েছিল, সেই টেনশনকে কেন্দ্র করে প্রচুর ইধার উধার গণ্ডগোল বিতর্ক এ সমস্ত তৈরি হয়েছিল, তাতে যেভাবে গোটা ব্যাপারটা কলেজটা যেভাবে প্রচারের আলোয় চলে এসেছিল, সেই প্রচারের আলোর নেশা ধরে গেছে নাকি বেশি দিন তার বাইরে থাকা যাচ্ছে না। অবশ্য টেনশনটা বেশি দিন ছিল না, কারণ হাইকোর্টের নির্দেশে পুলিশ মোতায়েন করে সরস্বতী পুজো করতে হয়েছিল, কিন্তু টেনশনটা অন্য জায়গায় তৈরি হয়েছিল। কারণ যোগেশচন্দ্র চৌধুরী কলেজে যে উদাহরণটা তৈরি হয়েছিল, অর্থাৎ পুলিশ দিয়ে সরস্বতী পুজো করা, সেই উদাহরণটাকে তো বিধানসভায় বয়ে নিয়ে গেছিল বিজেপি, প্রচার করেছিল বা ওখানে বক্তব্য রেখেছিল যে বাংলায় সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হয়, পুলিশ লাগে পুজো করতে। শুভেন্দু অধিকারীরা এটা কিন্তু খুব পরিষ্কার করে ব্যাখ্যা করে দিয়েছিল। দোলের আগে ফের কি ওই বিজেপিকে সুযোগ তৈরি করে দিল যোগেশচন্দ্র চৌধুরী কলেজ? দেখুন, মুখ্যমন্ত্রী আজ যখন ধনধান্য অডিটোরিয়ামে বসন্ত উৎসবে যোগ দিয়েছেন, ততক্ষণে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে তালা পড়ে গেছে। কি জানানো হয়েছে জানেন? আপাতত 3 দিন এই কলেজ বন্ধ থাকবে, কারণ সরস্বতী পুজোর মতোই বহিরাগতদের উপদ্রব। আজকে তো ক্যাম্পাসে এই বহিরাগতদের উপদ্রবে নাকি চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। তৃণমূল ছাত্র পরিষদ নেতা সাব্বির আলী আর তার দলবল কলেজে ঢুকেছিল, লঙ্কার গুঁড়ো মেশানোর রঙিন জল ছুঁড়েছিল বলে সবাই অভিযোগ করছেন। এমনকি আমাদের প্রতিনিধি যখন সেখানে খবর করতে যান তখন তার দিকে ওই জল ছোড়া হয়। আমাদের প্রতিনিধির কথা তো ছেড়েই দিন, যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ক্যাম্পাসে যখন পড়ুয়া বনাম বহিরাগত বিতর্ক চলছে, তখন সেখানে পৌঁছেছিলেন ডে কলেজের গভর্নিং বডির প্রধান তৃণমূল সাংসদ মালা রায়। তিনিও টের পান বিশৃঙ্খলা কাকে বলে। দুটো কলেজ একসঙ্গেই চলে, এদের মর্নিং এ যেমন কলেজ আবার শেষ হয়ে গেছে, আবার ডে কলেজে তারা ঢুকেছে। এখন কে বহিরাগত বোঝা খুব মুশকিল, প্রশাসন আছে আর দুটো কলেজের অধ্যক্ষ আছেন, তারা দেখে নেবেন। অর্ডার রয়েছে যে বহিরাগতরা ঢুকবে না, উনি সামনে দেখেছেন এবং ওনাকে আমি ভিডিও ফুটেজও দেখিয়েছি, উনি কিন্তু কোনো রকম পাত্তা আমাদেরকে দেননি। অসভ্যতামি শুরু করেছে ওনারা, দেখুন স্পষ্ট জল ছুঁড়ে আবির দিয়ে অসভ্যতামি আমাদের ল কলেজের স্টুডেন্টদের প্রতি এভাবে অত্যাচার করা হয়। বলবো যে এটা মিনিয়েচার ফর্ম অফ সোসাইটি। হ্যাঁ, তো আমার সমাজে যা হচ্ছে তার প্রতিফলন ঘটছে এখানে, এবং যে বিষয়টা ঘটেছে আমি দেখলাম এটাকে বন্ধ করার একমাত্র উপায় কলেজটাকে শাটডাউন করে দাও। এর বাইরে গিয়ে যদি কোনো কর্মকাণ্ড করে থাকে কঠোর ব্যবস্থা নেওয়া, সে সাবির আলী হতে পারে, নওশাদ সিদ্দিকী হতে পারে, যে অন্যায় কাজ করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কলেজে মারামারি, তৃণমূলের মধ্যে কার দাপট বেশি হবে, কার ক্ষমতা বেশি হবে, তার লড়াই। বলতে পারবো না কোন কলেজের মধ্যে কারা দোল খেলছিল, কারা গেছে, কারা কি করেছে, এটার সঙ্গে সামগ্রিক রাজনীতির কোনো সম্পর্ক নেই। দেখুন, সামগ্রিক পরিস্থিতির জন্য যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায় শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন, যার ভূমিকা নিয়ে রাজ্য শাসক দলের নেতারা কিন্তু যথেষ্ট সন্দিহান। মানে তাদের বক্তব্য, বিজেপি ঘনিষ্ঠ পঙ্কজ রায় তিনি রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই কলেজে অস্থিরতায় ইন্ধন দিচ্ছেন। এটা তো তৃণমূলের নেতারা এর আগেও বহুবার করেছেন। কিন্তু যাই বলুন না কেন, দেখুন রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যে একটা সামগ্রিক বিশৃঙ্খলার চেহারা স্পষ্ট হচ্ছে, সেটা কি কেউ অস্বীকার করতে পারছেন?
ওই যাদবপুরের ঘটনার কথাই মনে করুন, যেখানে গিয়ে বিশৃঙ্খলার মুখে পড়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আবার তার পাল্টা শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে পোস্টারও পড়েছিল তাকে ওয়ান্টেড বলে, ক্রিমিনাল বলে, কত কিছু করে। পুলিশ খতিয়ে দেখে জেনেছে যে ওগুলো যারা করেছে তার মধ্যে নাকি এসএফআই সমর্থকরা রয়েছে। তাই নিয়ে সিপিআইএম নেতাদেরও ডাকাডাকি হয়েছে থানায়। এবার এগুলো তো সব চলছে, এগুলো সব চলবে, কিন্তু সব কিছু মিলিয়ে মিশিয়ে যে শিক্ষাটা রাজনীতির থেকে আসছে, যে বিভাজন, যে অস্থিরতা, সেটা যে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে ছড়িয়ে পড়ছে, সেটা কি ক্রমশ পরিষ্কার হচ্ছে না?